জন্য এবং দেশের আইনসভার মধ্যেও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে দেশের আইনসভার মধ্যে পাঠানোর জন্য বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন নেতারা তাদের প্রার্থীকে দাঁড় করিয়েছে, যে যার মতোভাবে বক্তব্য দিচ্ছে। সবাই বলছে আমাদেরকে আইনসভার মধ্যে পাঠাও, আমরা তোমাদের হয়ে কথা বলবো। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরাও এসেছি, আমরাও বলছি যে আগামী মাসের সেই 7 তারিখে ভগবানগোলা উপনির্বাচনের ইভিএম মেশিনের 5 নম্বরে বোতাম টিপে খাম চিহ্নকে ভোট দিয়ে রাজ্যের আইনসভার মধ্যে আমাদের মাস্টার মুর্শিদুল আলম সাহেবকে পাঠান এবং দেশের আইনসভার জন্য ইভিএম মেশিনের 7 নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে দেশের আইনসভার মধ্যে আমাদের হাবিব সাহেবকে পাঠান। এখন হচ্ছে জনগণের কাছে আমার প্রশ্ন, বা জনগণও কনফিউজের মধ্যে আছে, কনফিউশন হয়ে যাচ্ছে যে কাকে পাঠাবো। বিজেপি বলছে সবকা সাথ সবকা বিকাশ, বিজেপিও ভোট চাইছে, বামেরাও ভোট চাইছে, কংগ্রেসও ভোট চাইছে, সিপিএমও ভোট চাইছে, তৃণমূলও ভোট চাইছে, আবার নতুন একটা 2 বছরের দল 2.5 বছরের দল আইএসএফও ভোট চাইছে। তাহলে ভোটটা কাকে দেব? স্বাভাবিকভাবে একটু আপনারা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছেন। তবে একটা আপনাদের কথা মনে করিয়ে দিতে চাই, জাস্ট একটা ইতিহাস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আজকে এখানে ভগবানগোলা উপনির্বাচনে বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী সেখান থেকে তারা কন্টেস্ট করছে, এবং মুর্শিদাবাদ লোকসভাতে বাম এবং কংগ্রেসের জোট প্রার্থী মোহাম্মদ সেলিম সাহেব কন্টেস্ট করছে, এবং তৃণমূলের পক্ষ থেকেও উপনির্বাচনে কন্টেস্ট করছে, মুর্শিদাবাদ লোকসভাতে কন্টেস্ট করছে, ঠিক একই ভাবে বিজেপির পক্ষ থেকেও করছে। কিন্তু আমরা ভুলে যাচ্ছি না যে এই কংগ্রেসের বন্ধুরা আজকে ভোট চাইতে আসছে, যে আমাদের বন্ধুরা আজকে ভোট চাইতে আসছে, কোন মুখে আসছে সেটাও কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে। ভগবানগোলায় 2টা ব্লক আছে, প্রায় 5 লক্ষের অধিক মানুষ বসবাস করে, কিন্তু দুঃখের বিষয় না কংগ্রেসের 25 বছরে বাংলা শাসন করার পরেও একটা কলেজ দিল না, 34 বছর এই বামেরা বাংলা শাসন করার ফলেও একটা কলেজ দিল, আর এই 13 বছর আজকের দিনে 13 বছর পার করছে এই তৃণমূলের সরকার, একটাও কলেজ দিল। আর শুভেন্দু অধিকারীদের সবকা সাথ সবকা বিকাশের সরকার, দুঃখের বিষয় সবকা সাথ সবকা বিকাশ বললেও দিনের শেষে আদানি আম্বানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে। পশ্চিম বাংলার এই আপনার মুর্শিদাবাদ জেলার এই ভগবানগোলাতে যে স্বাধীনতার পর থেকে শুধু তাই নয়, 250 বছরের ইতিহাস থাকার পরেও ভগবানগোলা এখনো কেন কলেজ পেল না, তার কোনো প্রশ্ন দেখতে পেলাম না, বা কলেজ দিক তার কোনো এখনো উচ্চ বাচ্চ দেখতে পেলাম না। সব দলকে তো টেস্ট করলাম আমরা, করেননি আপনারা? এই মুর্শিদাবাদ লোকসভার কথা বলছি, 1952 সাল থেকে কংগ্রেস জিতে পার্লামেন্টে যাচ্ছিল। 1980 সালের পরে লেফট ফ্রন্টের পক্ষ থেকে পার্লামেন্টে গিয়েছে, তৃণমূল কদিন আগে থেকে যাওয়া শুরু করেছে। তাহলে সবাইকে আমরা টেস্ট করলাম, কিন্তু দুঃখের বিষয় যেখানে আইন তৈরি হয়, আপনার সমস্যা সেখানে শুনে সমাধান যেখানে হবে সেই জায়গায় আমরা যাকে ভোট দিয়ে পাঠাচ্ছি, ভোটটা মিষ্টি মিষ্টি কথা বলে নিচ্ছে, কিন্তু যখন আমার সমস্যার কথা বলছে বা সমাধান হওয়ার আশায় যে ভোটটা দিলাম, সমাধান হলো না। একের পর এক কোন জায়গায় গঙ্গা ভাঙনে, কোন জায়গায় বিভিন্ন নদীর ভাঙনে, নদীর গর্ভে জমি তলিয়ে যাচ্ছে। এই ভাঙন রোধ করার জন্য রাজ্যের আইনসভার মধ্যে, দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে বলতে কাউকে দেখলাম না। কিন্তু এই ভগবানগোলাবাসী, এই মুর্শিদাবাদ লোকসভার মানুষ 1952 সাল থেকে কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছে। লাভটা কি হলো? আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন, আপনাদের কথাগুলোকে, সমস্যাগুলোকে ওখানে অ্যাড্রেস করবে, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার সেটাকে নোট ডাউন করবে, সমাধান করবে। কিন্তু তার উল্টো প্রথম কথা গিয়ে বলছে কি সন্দেহ আছে। আমি তো জানি না, এখন মারা গিয়েছেন আমাদের জনাব ইদ্রিস আলী মহাশয়, মরহুম ইদ্রিস আলী মহাশয়, তো তিনি যে কথা বলেছেন, যে কথা দাবি করেছেন, তার অ্যাসেম্বলি প্রসিডিংস কিন্তু স্পিকার স্যার চাইলে পাবলিক করতে পারে।
তো আমি বলছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আমি কিন্তু আমার জ্ঞানে একবার আমার বাড়িতে একটা উৎসব চলার কারণে আমি অ্যাসেম্বলি হাউস করতে পারিনি, আর আমাকে যখন ধরে অ্যারেস্ট করে রেখেছিল সেই সময় শুধু অ্যাসেম্বলি হাউসে আমি যাইনি, বাকি আমি কিন্তু কোনোদিন ছুটি করিনি অ্যাসেম্বলি হাউস। কারণ ওটা ছুটি করার জায়গা নয়, গিয়ে টিকটক ভিডিও করার জায়গা নয়, সেলফি তোলার জায়গা নয়। ও জায়গাটা হচ্ছে মানুষে আমাকে পাঠিয়েছে যে কারণে তার অভাব অভিযোগগুলো উত্থাপনের জায়গা, এবং সেগুলো গিয়ে আমি কন্টিনিউয়াস করিও খালি। কিন্তু দুঃখের বিষয়, বিদায়ী যিনি এমএলএ সাহেব, যিনি আমাদের মধ্যে এখন নাই, মারা গিয়েছেন, মরহুম ইদ্রিস আলী সাহেব এ কথা একবারও বলেনি। তা আমি আপনাদের বলবো, আপনাদের যে সমস্যাগুলো সমাধান কে করবে? শাসক দল করবে তো ভাই? আচ্ছা, যারা দূরে আছেন আমার কথা বুঝতে পারছেন না? মাইকের আওয়াজ ঠিকঠাক যাচ্ছে না। আচ্ছা, যারা বুঝতে পারছেন হাত তুলুন তো ভাই। সবাই শুনতে পাচ্ছেন? একা হাত তুলছেন, শুনতে পাচ্ছেন না নাকি? যারা বুঝতে পারছেন একটু হাত তুলুন তো ভাই। না, হাত তুললে ট্যাক্স লাগে বলে তুলছেন না? তো ঠিক আছে, আমি আপনাদের বলি, আমরা আইনসভার মধ্যে কেন পাঠাবো লোককে? এই বছরে বছরে 5 বছর ছাড়া ছাড়া এসে বলবে, নওশাদ সিদ্দিকী ভাইজানের পক্ষ থেকে বড় বড় ভাষণ দেবে, মোহাম্মদ সেলিম সাহেব এসে ভালো ভালো কথা বলবে, শুভেন্দু বাবু এসে ভালো ভালো কথা বলবেন। শুভেন্দু বাবু এখন জাতীয়তাবাদী মুসলিম খুঁজছেন। আরে মুসলিম জন্ম থেকেই সে জাতীয়তাবাদী, কারণ ইসলাম ধর্মে বলা আছে যে দেশকে যে ভালোবাসতে পারলো না সে মুকাম্মাল মুসলিম হলো না, আর যে মুকাম্মাল মুসলিম হবে না সে স্বর্গ অর্থাৎ জান্নাতে যেতে পারবে না। তো শুভেন্দু অধিকারী আমাকে সার্টিফিকেট দেবে? ওনার এখন ভোটের দরকার হয়েছে বলে সার্টিফিকেট দিচ্ছে, ওনার সার্টিফিকেট আমাদের প্রয়োজন নাই। তো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু আপনাদেরকে জানতে হবে একটা এমপিএমএল এর কাজটা কি। এমপিএমএল এর কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেইগুলোকে নোট ডাউন করে বিধানসভায় তুলবে এবং লোকসভাতে তুলবে। সেটা কি হচ্ছে আপনাদের? হয় না। যদি হতো, আমি অন্তত 3 বছর বিধানসভার মধ্যে আছি, আমি মিথ্যা কথা বলার ছিল না, আপনারা ভালো করে জানেন, বলতাম। হ্যাঁ, আপনাদের এখান থেকে যিনি এমএলএ তিনি কয়েকবার আমি শুনেছি যেটা বলেছে পাউরুটির দাম বেড়ে যাচ্ছে কেন, এই সব বিষয় নিয়ে অনেক কথা বলেছে। যেটা বলেছে আমি শুনেছি, সত্যি কথা বলবো, যেটা বলেছে আমি বললাম, মিথ্যা কথা বলার ছিল না। কিন্তু এই নদীবক্ষে জমি চলে যাচ্ছে, এই ব্রিজের দরকার, কলেজ নাই, স্কুল নাই, শিক্ষক নাই, এখানকার মানুষের রুজি-রুটির জন্য ভিন্ন রাজ্যে চলে যেতে হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এটা সমাধান করা দরকার, এখানে ইন্ডাস্ট্রি করা দরকার, কৃষকদের কথা বলা দরকার, পাট চাষীদের পাট চাষের পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, পাট চাষীরা যাতে ওই বিমার মধ্যে আনে, এই কথা বলতে তাকে আমি শুনিনি। অনেকে বলতে পারবেন উনি এখন আমাদের মধ্যে নাই, ওনার নামে তো মিথ্যা কথা বলে চলে যেতে পারে। আমি আপনাদের বলি, অ্যাসেম্বলিতে প্রসিডিংসে সব রেকর্ড থাকে, এটা মনে রাখবেন। নওশাদ সিদ্দিকী যদি একটা মিথ্যা কথা বলে, মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে না, কারণ তার যদি ঘুম বা তার ভাইপোর যদি সব থেকে কাউকে নিয়ে চিন্তা হয়, সেটা নওশাদ সিদ্দিকী আর আইএসএফ। কারণ শুভেন্দু অধিকারী মহাশয়কে ম্যানেজ করে নিয়েছে, খুব চিৎকার করছিল, শুনেছেন তো? এই ডিসেম্বর মাস দেখাচ্ছিল, শুভেন্দু অধিকারীর দাদারা, দিল্লির দাদারা বলে দিয়েছে এই চুপচাপ থাকবি, না হলে তুমি যে পদে আছো সেই পদটা হয়তো কেড়ে নেব। সেই জন্য উনিও চুপ করে গিয়েছেন। তার পরিবর্তে কি দেখলাম? মমতা ব্যানার্জির ডাকা চায়ের দোকানে, মমতা ব্যানার্জির ডাকে পার্লামেন্টের মধ্যে, রাজ্যের আইনসভার মধ্যে চা খাচ্ছেন। উনি কি বলবেন? সব থেকে চিন্তিত আমাকে নিয়ে, তো আইএসএফ কে নিয়ে। আমি একটা ভুল কথা বলি, আমার বিরুদ্ধে তারা অ্যাকশন নেবে। তো আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তো তুলে ধরা দরকার। কিন্তু দুঃখের বিষয়, 1952 সাল থেকে আপনার দাদু, আপনার বাবা, এখন আপনি কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছেন। 17 বার ভোট দিয়েছেন আপনারা, এবার 18 বার ভোট আসছে, কিন্তু নেতার ছেলে নেতা হয়ে যাচ্ছে। দাদু নেতা ছিল, বাবা নেতা হয়েছে, এখন ছেলে নেতা। আর আমরা যারা ভোটার, দাদুর জমি এই পদ্মা কি ভাঙনে চলে গিয়েছে, বাবা একটু উঠে এসে ঘর করেছে, তার জমি চলে গিয়েছে, এখন ছেলের জমি যাবে ভাঙনে। তো আপনাদের বলবো এটা বন্ধ করতে হবে। ভাঙনটা রোধ করা দরকার তো ভাই। যদি রোধ করতে হলে কি করতে হবে? আওয়াজটা যে শাসক আছে তার কানে পৌঁছাতে হবে। আমি নওশাদ সিদ্দিকী, আমি ভাঙনের বিধায়ক। ভাঙনের সমস্যাগুলো ওখানে শোনানোর সাথে সাথে
গঙ্গা ভাঙন থেকে শুরু করে এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা থেকে শুরু করে এই ভগবান গোলার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে এই এর ব্লকের বাইরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। মুর্শিদাবাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হলে কলকাতায় যেতে হচ্ছে, ভিন্ন রাজ্যে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে। কিন্তু তার পরিবর্তে মুর্শিদাবাদে 10 লক্ষ মানুষের মধ্যে একটা ইউনিভার্সিটি যেখানে হওয়া দরকার, মুর্শিদাবাদে প্রায় 80 লক্ষ মানুষ বসবাস করে, 8টা ইউনিভার্সিটি কেন হলো না? তার আওয়াজ যেমন তুলছি। ভগবান গোলাই কলেজ হলো না কেন? তার আওয়াজ যেমন তুলছি। এই নদী ভাঙনের ফলে মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই নদী ভাঙনকে রক্ষা করার আওয়াজও তেমন তুলছি। এখানে যারা আছেন তৃণমূলী বন্ধুরা আমাদের মধ্যে ভুল একটা বার্তা দিয়ে রাখে নাকি এই ভাঙন রোধ করা যায় না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনাদের বলছি। আপনারা যদি এখান থেকে ফারাক্কা হয়ে মালদায় যান, যাওয়ার পথে দেখবেন রাইট সাইডে নতুন করে আবার ব্রিজ তৈরি হচ্ছে গঙ্গার উপরে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, যদি গঙ্গার উপরে নতুন ব্রিজ নির্মাণ করা যায় তাহলে গঙ্গা ভাঙন রোধ করা কেন যাবে না? কিন্তু এরা এই বাচ্চাদের মিড ডে মিল চুরি করা সরকার, রেশন চুরি করা সরকার, চাকরি চোরের সরকার, এই যারা আছে তারা চায় না যে আপনারা ভালোভাবে থাকুক। কারণ কি, যদি বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করা হয়, অর্থাৎ কংক্রিটের বাঁধ নির্মাণ করা হয়, সেটা আর ভাঙবে না। ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। মানুষ ক্ষতিগ্রস্ত না হলে তার পুনর্বাসনের জন্য, তার ত্রাণ বা রিলিফের জন্য টাকা আসবে না। আর যে মালগুলো আসে আর এসে পৌঁছাই তো গরিব মানুষের হাতে 10%, আর 90% তো এই চাকরি চোরের সরকারেরা লুটে নেয়। এই খলিলুর রহমান সাহেবদের, এই আবু তায়েব সাহেবদের দলের লোকেরা লুটে নেয়। আর যদি কংক্রিটের বাঁধ নির্মাণ হয়ে যায় আর ভাঙবে না, আর ক্ষতিপূরণ আসবে না, তৃণমূলের বন্ধুদের সংসার চলবে না। ওদের সংসার চালানোর জন্য আপনাকে আমাকে ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। তাই আওয়াজ আমি বিধানসভার মধ্যে তুলি। দুঃখের বিষয়, সংযুক্ত মোর্চা রাখা হয়ে গিয়েছি। আমাকে ইনকিলাব, আমাকে জিন্দাবাদ অ্যাসেম্বলি হাউসের মধ্যে যদি বলি বলতে হবে। তাই আমরা চাইবো 2 বছরের জন্য আমাদেরকে সুযোগ দিন। এই একটা জিতলে বিজেপি আসা যাওয়া বা কেউ হারা জিতার কোনো প্রশ্ন আসছে না। আপনাদের মূল্যবান ভোট আমাদের মুর্শিদুল আলম সাহেবের পক্ষে দিন। বিধানসভার মধ্যে গিয়ে নওশাদ সিদ্দিকী যেভাবে এই নদীবক্ষে আপনাদের জমি জায়গা তলিয়ে যাচ্ছে, যেমন আওয়াজ তুলছি আমার সাথে সাথ মিলিয়ে যে এই পুনর্বাসনের কথা এবং এই ভাঙন রোধের কথা, শিক্ষা প্রতিষ্ঠানের কথা, কৃষকদের কথা, এক কথা এখানকার মানুষের আর্থসামাজিক ভাবে জীবনের কিভাবে মান উন্নয়ন হয় তার কথা আমরা গলায় গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে অ্যাসেম্বলি হাউসের মধ্যে স্পিকার স্যারের মাধ্যমে আমরা 2 ভাই মিলে শাসককে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবো, করতে বাধ্য করাবো, যদি আপনারা আমাদের সুযোগ দেন। আর সুযোগ কোথায় দেবেন? দেশের আইন যেখানে তৈরি হচ্ছে। আমরা চাইছি না শুধুমাত্র আমাদের আওয়াজ রাজ্যের আইনসভার মধ্যে থাকুক। আমরা চাইছি আমাদের আওয়াজ এই গঙ্গা ভাঙনের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হচ্ছি, এখানে স্বাস্থ্যের মান উন্নয়ন তলানিতে চলে গিয়েছে, কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই, উন্নত মানের বিশ্ববিদ্যালয় নয়। এই আওয়াজ শুধুমাত্র পশ্চিম বাংলার আইনসভার মধ্যে আমরা সীমাবদ্ধ করে রাখতে চাইছি না। এই আওয়াজকে আমরা দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি। তাই আপনাদের কাছে আশা করব, যদি চান আপনাদের আওয়াজ দেশের আইনসভার মধ্যে যাক, তাহলে আগামী এই 7 তারিখে আইবিএম মেশিনের যেমন আমাদের ভগবানগোলার উপনির্বাচনে 5 নভেম্বর খাম চিহ্নে ভোট দিয়ে আপনার আওয়াজ রাজ্যের আইনসভায় যাবে। এবং আপনার আওয়াজ দেশের আইনসভায় যদি পাঠাতে চান, ইভিএম মেশিনের 7 নম্বরে হাবিব শেখকে খাম চিহ্নে ভোট দিয়ে তাকে পার্লামেন্টে পাঠান। আপনাদের উপর নির্ভর করছে। কারণ আচ্ছা, এটা খুলে দাও না, মায়েদের তো দেখতে মানে অসুবিধা হচ্ছে, মায়েরা আছে, খুলে দাও এখানে। আচ্ছা আচ্ছা, তার দায়িত্ব আছে, খুলে দেন তো। আপনাদের হাতে নির্ভর করছে, আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে নির্ভর করছে। এখন একটা জিনিস দেখছি, বলছি না আমার আগে আমার পূর্বেকার বক্তা বলছিলেন অধীর বাবুর কথা। বারবার আমি একটা কথা বলে এসেছি, আপনাদের কি খেয়াল আছে? যে দিনের বেলায় বামপন্থী, দিনের বেলায় কংগ্রেস, আর সূর্য ডুবলি সূর্যাস্তের পরে এরা বিজেপি, আরএসএস, তৃণমূল। বলে এসছি তো, তার প্রমাণ গতকাল কি সম্ভবত কি বলছেন, বিজেপিকে ভোট দেওয়ার হয়ে সওয়াল করছে। কেন করছে বুঝতে পারছেন না? আপনারা বলে যাচ্ছে, এখানে অনেকে রেকর্ড করছেন। আগামী দিনে অধীর বাবুর সব থেকে সেফ জোনের নাম কি জানেন?
সে প্লেসের নাম কি জানেন? বিজেপি। আগামী দিন অধীর বাবু দেখবেন খোঁজ নিয়ে, এখানে রেজাল্ট ভাব ডাউন হলে উনি বিজেপির কলেজে নিজেকে সেফ জোনে রেখে দেবে। তা তিনি তার কথা যদি ভাবতে পারে, আমরা আমাদের কথা ভাববো না? হ্যাঁ, আমরা আমাদের কথা ভাববো না? তা আমাদের কথা কে ভাববে? এই ভগবান গুলার প্রায় 4.5 লাখ ভোটার আছে। এই মুর্শিদাবাদের 16 লক্ষের উপরে ভোটার আছে। 4.5 লাখ ভোটার কি কলকাতায় গিয়ে বলতে পারবে আমার পানীয় জলের সমস্যা, আমার এখানে নিরাপত্তার জন্য রাস্তায় লাইটের প্রয়োজন আছে, সিসিটিভি ক্যামেরার প্রয়োজন আছে, আমার জমি নদীতে ভেঙে চলে যাচ্ছে, আমার এখানে যে প্রাইমারি স্কুল আছে সেখানে টিচার নাই, আমাদের এখানে যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে ডক্টর নাই, নার্স নাই, ঔষধ নাই, এই 4.5 লক্ষ মানুষ কিন্তু গিয়ে বলতে পারবে বা এখানে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক, এ কথা 4.5 লক্ষ মানুষকে গিয়ে বলতে পারবে? সম্ভব নয়। ঠিক একই ভাবে মুর্শিদাবাদের 16 লক্ষের উপরে মানুষ যে ভোটার আছে, তারা কি গিয়ে পার্লামেন্টে দেশের আইনসভার মধ্যে বলতে পারবে? সবার পক্ষে বলা সম্ভব নয়, বা যারা ওখানে থাকবে তাদের পক্ষে শোনাও সম্ভব নয়। সেই জন্য কি হয়েছে, এই 4.5 লক্ষ মানুষের মধ্যে, এই 16 লক্ষ মানুষের মধ্যে একটা করে জনপ্রতিনিধি তৈরি করা হয়। আমাদের এই 4.5 লক্ষ মানুষ, ভগবানগুলোর মানুষের কি অভিযোগগুলো আছে, তাদেরকে ভালো রাখতে গেলে, তাদেরকে শিক্ষায় উন্নতি করতে গেলে, স্বাস্থ্য পরিষেবা দিতে গেলে কি কি প্রয়োজন আছে, রাজ্যের যেখানে আইন তৈরি হয়, রাজ্য যেখান থেকে পরিচালনা হয়, এই 4.5 লক্ষ মানুষের মধ্যে আমরা একজনকে সেখানে পাঠাবো। সে গিয়ে 294 জন মিলে যে আইন তৈরি করছে, তার মধ্যে একজন থাকবে, আইন যদি ভগবানগুলার কৃষকদের বিপক্ষে যায়, একাই দাঁড়িয়ে লড়াই করবে। সে বলবে আপনাদের এখানে তো পাট চাষি অনেক আছে ভাই। হ্যাঁ, আমি 2 বছর আগে এসেছিলাম, 22 সম্ভবত শেষের দিকে, খুব কষ্ট লেগেছিল আমাকে, যেভাবে অনাবৃষ্টির কারণে পাটগুলো মাটি নষ্ট হয়েছে তো। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় ক্ষতিপূরণ পাননি এখনো। আমি তখনও জানতাম না যে পাটকে বীমার মধ্যে রাখা হয়নি। কেন আমি প্রশ্ন করেছিলাম, পাট একটা অর্থকারী ফসল, পাট থেকে প্রচুর টাকা আসে। আমরা কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ, আমাদের বাংলার 50% মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যুক্ত। তাহলে পাটটা নিয়ে এরকম হচ্ছে কেন? আপনাদের ভোটে কিন্তু আমি আইনসভার মধ্যে যাইনি, আমি গিয়েছিলাম ভাঙড়ের মানুষের ভোটে, কিন্তু ভাঙড়ের মানুষ আমাকে যে কাজ করার সুযোগ দিয়েছে, আমি ভাঙড়বাসীকে এই মঞ্চ থেকে ধন্যবাদ জানিয়ে আপনাদের বলি, আগামী দিন আমি বিগত দিনে কিন্তু পাট চাষকে, যাতে পাট চাষকে বীমার মধ্যে আনা যায় তার আওয়াজ তুলেছি। শুধুমাত্র নওশাদ সিদ্দিকী তুলবে না, আওয়াজটাও তুলবে আমার সাথে সাথ মিলিয়ে এখানকার যিনি আপনারা ভোট দিয়ে যদি তাকে বিধায়ক করেন, জনগণের জনপ্রতিনিধি করেন, আগামী দিনে পার্লামেন্টে গিয়ে আমার মুর্শিদুল ভাই আপনাদের হয়ে আওয়াজ তুলবে, পাট চাষীদের হয়ে আওয়াজ তুলবে, মৎস্যজীবীদের হয়ে আওয়াজ তুলবে, কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, ভ্যান চালকদের হয়ে আওয়াজ তুলবে, পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের হয়ে আওয়াজ তুলবে। সুযোগ দেন, আপনারা যদি সুযোগ দেন। আমরা রাজ্য সরকারকে বলেছি, আপনাদের আগে জানতে হবে যে একটা এমপির এমএলএ এর কাজটা কি। একটা যেমন অভাব অভিযোগ গুলো ওখানে বলা, দ্বিতীয় হচ্ছে এখানে আর্সেনিক মুক্ত পানি নাই, আওয়াজ আমরা তুলছি, আপনারা আমাদেরকে সুযোগ দেন। পার্লামেন্টে গিয়ে আমাদের হাবিব শেখ আওয়াজ তুলবে, এবং এখান থেকে বিধানসভায় গিয়ে মুর্শিদ ভাই আওয়াজ তুলবে। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আমাদেরকে সুযোগ দেন, আর্সেনিক মুক্ত পানি পান করানোর দায়িত্ব আমরা কাঁধে তুলে নেব, আপনাদের হয়ে আমরা লড়াই করব। এখানে আর্সেনিক যুক্ত আমাদেরকে পানি পান করতে হচ্ছে। একটা এমপির কাজ কি? টোটাল সমস্যাগুলো সমাধানের জন্য ওখানে জানানো। আর এমপি এমএলএ এর কাজ কি? যে বিলগুলো আসবে সেই বিলগুলোতে যদি জনগণের বিপক্ষে যায় তার বিরোধিতা করা, আর জনগণের পক্ষে আসলে আরো ভালো করে যাতে বিল হয় তার ব্যবস্থা করা। আর একটা অন্যতম কাজ কি? ইউনিক আইডিয়া শেয়ার করা। এমন আইডিয়া আইএসএফ শেয়ার করতে চাই যে আইডিয়াটা রাজ্য সরকারের কাছে নাই বা কেন্দ্র সরকার নাই, সে আইডিয়া শেয়ার করতে চাই। আমি আপনাদের কথা বলি, মায়েদের স্বার্থে বলছি, বাপেদের স্বার্থে বলছি, আমরা পরিযায়ী শ্রমিকের সংখ্যা এই ভগবান কোলায় কত? 50% উপরে মনে হয়, তাই তো? আপনাদের বাড়ির ছেলে মেয়েরা, ওরে বাবা, 80%। আপনাদের বাড়ির ছেলে মেয়েরা কোথায়? বিশেষ করে ছেলেরা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর লাশ হয়ে বাড়ি ফিরছে, হচ্ছে না? কে ম্যানহোলে ঢুকেছিল, লাশ হয়ে ফিরছে। কেউ 14 তলা কাজ করতে গিয়েছিল, পরে লাশ হয়ে ফিরছে।
এই সমস্যা সমাধানের জন্য আমরা ইউনিক আইডিয়া রাজ্য সরকারকে দিয়েছিলাম। আমরা বলেছিলাম এই মালদা মুর্শিদাবাদের কথা, অন্য জেলার কথাও বলেছি, লিচু আর আমের জন্য বিখ্যাত। তো আমরা বলেছিলাম আমাদের পশ্চিমবাংলাতে ইন্ডাস্ট্রি তৈরি করা হোক। মালদা মুর্শিদাবাদে লিচু আমের জন্য বিখ্যাত। এই আম লিচুকে আমরা এখান থেকে এক্সপোর্ট করব বিদেশে, আমাদের দেশে যাতে ডলার আসে তার ব্যবস্থা করা দরকার। দ্বিতীয় কথা বলেছিলাম, আপনারা অবাক হয়ে যাবেন, ফিলিপিন্স একটা ছোট্ট দেশ, পৃথিবীতে আম এক্সপোর্টে ওরা টপ 3-র মধ্যে আছে। ফিলিপিন্স যদি দেখা যায় মালদা মুর্শিদাবাদের থেকে হয়তো ছোট হবে। তারা পৃথিবীতে যা আম এক্সপোর্ট করে পৃথিবীর টপ 3-র মধ্যে আছে। তাহলে আমরা এখান থেকে আম এক্সপোর্ট করলে বিশ্বের দরবারে তাহলে কিন্তু ডলার আসতো, আমাদের ছেলে মেয়েদেরকে আর ভিন্ন রাজ্যে কি কাজ করতে হতো না। আমি তার সাথে সাথে এটাও বলেছি যে আমরা মাজা খাচ্ছি, লিচুর আপনার কি বলে জুস টুস অনেক কিছু খাচ্ছি, সব বিদেশি কোম্পানিরা আসছে এখানে বিজনেস করছে আর টাকা নিয়ে তার দেশে চলে যাচ্ছে। পশ্চিমবাংলা সরকার ইন্ডাস্ট্রি করুক, আমরা সহযোগিতা করব। কিভাবে? রাজ্য সরকার তো 2011 সাল থেকে কাঁদছে, 2011 সাল থেকে কাঁদছে, কি বলছে নাকি টাকা নাই টাকা নাই টাকা নাই। আমি বলেছিলাম 51% শেয়ার রাজ্য সরকারের হাতে রাখুক। অর্থাৎ যদি একটা 1000 কোটি টাকার ইন্ডাস্ট্রি হয় কি 500 কোটি টাকার ইন্ডাস্ট্রি হয়, 251 কোটি টাকা, 51% তার কি করবে? আপনার রাজ্য সরকারের হাতে শেয়ার রাখুক, আর 49% আমাদের হাতে ছেড়ে দিক। কেন? ওই শেয়ার কি সরকারের কাছে টাকা নাই বলছে, 51% 100 টাকার যদি ইন্ডাস্ট্রি হয় 51 টাকা সরকারে দিক, কারণ 51 টাকা যাই জন্যই বলা হচ্ছে সরকারের হাতে ক্ষমতাটা থাকবে বলে, আর 49% টাকা আমাদের হাতে ছেড়ে দিক। আমি এটাও বলেছিলাম যে এই যে 49% যে শেয়ার কারা কিনবে, শেয়ারের লিমিটেশন হোক 5,000 থেকে 5 লাখ পর্যন্ত, নাহলে আদানি আম্বানিরা পশ্চিমবাংলা যে ইন্ডাস্ট্রি হচ্ছে তারা সব শেয়ার কিনে নিয়ে চলে যাবে, আমরা আগুন চুষবো এখানে বসে। এখানে একটা হেডে একটা আধার কার্ড কি একটা ভোটার কার্ডে একটাই শেয়ার কিনতে পারবে। চাই তুমি 5,000-এর শেয়ার কিনতে পারো, 50,000-এর কিনতে পারো, 1 লাখের কিনতে পারো, 5 লাখেরও কিনতে পারো, কিন্তু একজন একটার বেশি শেয়ার কিনবে না। ফলে কি হবে? আপনার আমার শেয়ার কিন্তু ওই কোম্পানিতে থাকবে। কি হবে? ইন্ডাস্ট্রি হলে, মাজা তৈরি করলে, লিচুর কোনো দিয়ে তৈরি হলে আপনার আমার বাড়ির ছেলেরা ওখানে 1000, 10,000, 15,000 লোকের কাজ হবে। আপনার আমার বাড়ির ছেলেদেরকে কাজ কোথা পাবে? কোথায় করবে? ইন্ডাস্ট্রিতে করবে, আপনার এলাকাতে মালদা মুর্শিদাবাদে করবে। তাহলে আপনার আমার বাড়ির ছেলেদেরকে, আপনার আমার বাড়ির ছেলে মালদা মুর্শিদাবাদ ছেড়ে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু তার কাজে যেতে হবে। এবং সাথে সাথে এটা হবে কি, ওই ইন্ডাস্ট্রিতে যিনি নাইট গার্ড তিনিও কিন্তু একটা 5,000 টাকার শেয়ার কেনার ক্ষমতা তার আছে, তিনি কিনতে পারবেন। নাইট গার্ড যিনি থাকবেন তিনি শুধু সরকারি কাজ করবেন না, তিনি তার শেয়ার ওখানে আছে এই কোম্পানি ফ্যাক্টরিতে, এই ইন্ডাস্ট্রিতে। কেউ অন্যায় করবে সেটাকে তিনি মেনে নেবেন না, কারণ মাসের শেষে যে এটা ইনকাম হবে, বছরের শেষে তার 5,000-এর শেয়ারের যে পার্সেন্টেজটা আসবে তারও পকেটে আসবে। সে দায়িত্ব নিয়ে একদিকে যেমন মাইনে পাবে এবং দায়িত্বশীল হবে, আবার বছরের শেষে মাসের শেষে একটা পার্সেন্টেজ তার পকেটে আসবে। এ কথা বলেছিলাম। তাহলে ফলে কি হবে? আমার মা বাপের সাথে পরিবার পরিজনকে নিয়ে আপনার বাড়ির সন্তানগুলো আপনার এলাকাতেই থাকবে, আপনার বাড়িতে থাকবে, সকালে গিয়ে কাজ করবে, সন্ধ্যাবেলায় আবার ফিরে চলে আসতে পারতো। কি এই ইউনিক আইডিয়া আমরা দিতে চাই। তো ইউনিক আইডিয়াকে আমরা ওখানে শেয়ার করব। তাই মায়েদের বলবো, 1000 টাকা 1200 টাকা আপনার হাতে দিচ্ছে ভালো কথা, কিন্তু আপনার বাড়ির কারো যখন ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছে সরকারি জায়গায় গিয়ে কিন্তু আপনারা ট্রিটমেন্ট পাচ্ছে না, বিনা পয়সায় কিন্তু আপনাদের ট্রিটমেন্ট হচ্ছে না। আপনাদের কি করছে? হয় আপনাদেরকে কলকাতায় ছুটে যেতে হচ্ছে, সেখানে গাড়ি ভাড়া করে যেতে হচ্ছে, রোজ কামাই হচ্ছে, সেখানে গিয়েও আপনারা বেড পান না, 10,000, 15,000, 20,000 দালালকে দিতে হচ্ছে। আমাদের বক্তব্য, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমি যেমন রাজ্যের আইনসভার মধ্যে বলছি, আমাদের মুর্শিদ ভাইকে আপনারা পাঠান, আমার সাথে গলা মিলাবে, একসাথে চিৎকার করব, এবং আমাদের হাবিব ভাইকে পার্লামেন্টে পাঠান, দেশের আইনসভার মধ্যে বলবে কেন কলকাতার পিজি হসপিটালের মতো, কেন কলকাতার এসএসকেএম এর মতো, কেন মেডিকেলের মতো, কেন চিত্তরঞ্জনের মতো, এমস এর মতো হসপিটাল মুর্শিদাবাদে হবে না, এর আওয়াজ সেখানে তুলবে। আমরা তো চাই মুর্শিদাবাদের মানুষের কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ছুটে যেতে হবে না, যেন মুর্শিদাবাদী ট্রিটমেন্ট পাই, সেই হসপিটাল মুর্শিদাবাদে সরকারিভাবে তৈরি করতে হবে। এই আওয়াজটা কারা তুলবে? মাঠে ময়দানে আমি আপনি তুলবো, আর আইনসভার মধ্যে যেখানে আইন তৈরি হয়
হাবিব শেখ তুলবে, মুর্শিদ ভাই তুলবে, নওশাদ ভাই তুলবে, যদি আপনারা সুযোগ দেন। তাই মায়েদের বলবো 500,000 মায়েদের বলবো 500,000 1,1200 দিচ্ছে, কিন্তু তার আগে আপনি প্রশ্ন করুন, আপনার এখানে যে বাচ্চাগুলো আছে, কোলে আছে বা পাশে দাঁড়িয়ে আছে, কে 3-4 পরে একবার জিজ্ঞাসা করুন তো, বাবু 3 ইংলিশটা বলুন তো, এইটুকু জিজ্ঞাসা করুন, এইটুকু জিজ্ঞাসা করুন, এখনই প্রমাণ হয়ে যাবে। 4 পরে বাবু 4 বলতো, আর অঙ্কের বই থাকলে পাশের বাড়ি বার করে নিয়ে এসে একটা অঙ্ক করান তো। কার ছেলের ক্ষতি হচ্ছে? আমার ছেলের ক্ষতি হচ্ছে। কার ছেলের ক্ষতি হচ্ছে? আপনার ছেলের ক্ষতি হচ্ছে। আর মোহাম্মদ সেলিম সাহেবের ছেলে বিদেশ থেকে পড়াশোনা করছে, তাহের বাবুর ছেলে বিদেশে পড়াশোনা করছে, অধীর বাবুর পরিবারের লোকজন সরকারি নয়, বেসরকারি দামি স্কুলে পড়াশোনা করছে। আর আমার দাদু ভোট দিয়ে অধীর বাবুর দাদুর জন্য কাজ করলো, আমার বাবা ভোট দিয়ে অধীর বাবুর বাবাকে জিতালো, আর আমি ভোট দিয়ে এখন অধীর বাবুকে জিতাবো। আর আমার ছেলেগুলো 3-4 পড়ে, আর তারা 3-4 ইংলিশ বানান জানে না, ও হতে দেবো না। আর আমি, আমাদের বক্তব্য হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করতে হবে। মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে, 1000 ধরিয়ে দিচ্ছে, 1200 ধরাচ্ছে, মায়ের সন্তানটা ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে এই চাকরি চোরের মমতা ব্যানার্জি সরকার। তার মায়েদের বলবো, এগিয়ে আসুন, আওয়াজ শুনুন না, কটা বাজে দেখো, 500, 1000, 1200 পরে হবে। আগে আপনার বাচ্চাগুলো যেখানে গিয়ে পড়াশোনা করছে, প্রাইমারি স্কুলে পড়ছে, প্রাইমারি যেখান থেকে বুনিয়াদী শিক্ষা, যেখান থেকে বেস তৈরি হবে, সেটা যাতে শক্তিশালী হয়, বেশি করে টিচার দেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়া হয়, শিক্ষার পরিকাঠামো ঠিকঠাক থাকে, তার আওয়াজ তুলতে হবে। কি মায়েরা হবে তো নাকি? মায়েরা আর হতে গেলেই খামচিহ্নে ভোট দিন। আপনাদের বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এবার উপনির্বাচনে ভগবান গোলা থেকে মুর্শিদুল ভাইকে ভোটে জেতান। আমি আপনাদের বলছি, মমতা ব্যানার্জির পরে এখানে আসলে ওই কি বোড়া নাকি বলেছে, কি ওটাকে ডাল বড়ার কথা বলবে না। এখানে এসে দেখবেন মুর্শিদাবাদে এসে হয় মমতা ব্যানার্জি হোক বা অধীর বাবু হোক, তার দলের কে হোক, বা অভিষেক বাবু হোক বা তাহের বাবু হোক, দেখবেন এখানে কলেজের জন্য শিলান্যাস করবে। ওদের দেখছো তো, ভালোই আমরা ভোট পেয়ে যাচ্ছি, ভালোই তো। কটা বাজে? আর 5-7 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা হবে কারো? দূরে যারা আছেন কারো অসুবিধা নেই তো? ঠিক আছে, এটা আপনাদের জানা দরকার। আপনারা দেখ কি হচ্ছে বলুন তো, ভোট তো পেয়ে যাচ্ছে, ভোট তো পেয়ে যাচ্ছে, আমি তাহলে উন্নয়ন করা কি দরকার? একবার এদের বিরুদ্ধে ভোট করুন। আমি আপনাদের বলছি, আপনাদের লাভ হবে, ডবল বেনিফিট পাবেন। কি বেনিফিট? প্রথম কথা, আইনসভার মধ্যে গিয়ে ম্যাও ম্যাও করবে না, ও দিদি কি বলবে, দাদা কি বলবে, সেই দিকে তাকাবে না। ও মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে, কোন দাদা দিদির ছবি নিয়ে ভোট করায়নি, মানুষ ভোট দিয়েছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে, আইনসভার মধ্যে যাবে, মানুষের হয়ে আওয়াজ তুলবে। একটা সরকার ভয় পাবে, করতে বাধ্য হবে। আর দ্বিতীয় যেটা লাভ হবে, তৃণমূল চাইবে আমাকে এই পরের ভোটে 2026-এ আমাকে এখান থেকে জিততে হবে। জিততে গেলে কি করতে হবে? ভগবান গোলার মানুষের কি চাওয়া পাওয়া আছে, ব্রিজের সমস্যা, ওটা সমাধান করে দিই, তাহলে ভগবান গোলার মানুষ আমাকে ভোট দেবে। কলেজ নাই, কলেজ করে দিই, তাহলে ভগবান গোলার মানুষ আমাকে ভোট দেবে। চরের যে সমস্যা সমাধান করে দিই, তাহলে ভোটটা পাবো, নাহলে আর ভোটই পাবো না। তাহলে আপনার ডবল বেনিফিট পাবেন। একবার আপনারা এই মাসের 7 তারিখে খামচিহ্নে ভোট দিন, সকাল সকাল যাবেন, 2টো ইভিএম মেশিন পাবেন। একটা হচ্ছে মুর্শিদুল ভাইয়ের জন্য ভগবান গোলার ইভিএম মেশিনের 5 নম্বরে খামচিহ্নে ভোট দেবেন। আর দ্বিতীয়টা হচ্ছে হাবিব শেখ ভাইয়ের জন্য ইভিএম মেশিনের 7 নম্বরে পাঠান একবার পার্লামেন্টে। আপনাদের আমি বলছি, আপনারা লাভবান হবেন, লস কিছু হবে না। কারণ 17 বার ভোট দিয়ে আপনাদের সাথে বেঈমানি হচ্ছে। আপনাদের অভিযোগের কথা, আপনাদের সমস্যার কথা তোলেনি। একবার সুযোগ দেন আমাদেরকে, আপনারা বলতে পারি 17 বার জানা আপনাদের হয়ে সওয়াল করেছে। একবারই একে 2 বছরের জন্য, আর হাবিব ভাইকে 5 বছরের জন্য সুযোগ দিন। সমস্ত রেকর্ডকে ভেঙে আপনাদেরকে বলছি, একটা যেমন বছরে 5 কোটি টাকা এমএলএ ফান্ড, এমপি ফান্ড থেকে আসে, এমএলএ ফান্ড থেকে 70 লাখ টাকা, 60 লাখ টাকা যাতে 70 লাখ টাকা যাতে সঠিকভাবে কাজ করা যায়, তারও দায়িত্ব আমরা তুলে নেব। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি একটা জিনিস, আপনারা খবর পেয়েছেন সন্দেশখালী? হ্যাঁ, পেয়েছেন তো? বামপন্থী বন্ধুরা কালকে একজন বামেদের নেত্রীর খুব ভাষণ শুনছিলাম, খুব মিষ্টি মিষ্টি করে বলছিল, মিজাজের সাথে বলছিল যে 34 বছরে সাহস হয়নি, হ্যান হয়নি, ত্যান হয়নি। ও, শাহজাহান শেখ কাদের তৈরি ভাই? শওকত মোল্লা, এরা কাদের তৈরি?
রেজ্জাক মোল্লা সাহেব কাদের তৈরি? শুধু শাহজাহান শেখ শওকত মোল্লা এখন নতুন একটা সার্টিফিকেট পেয়েছে, কি নেতা হয়েছে। এটা শুধু এক্সট্রা জুড়েছে। সেই নেত্রীর উদ্দেশ্যে বলছি, আপনারাই তো হাতে করে শাহজাহান শেখকে তৈরি করেছিলেন ভোট লুটার জন্য। এখন আপনি শাহজাহানের বিরুদ্ধে বলছেন। শাহজাহানকে তৈরি যদি না করতেন আজকের এই দিন দেখতে হতো না, সন্দেশকালীন মায়েদের সাথে অত্যাচার হতো না। দোষী তো আপনারা। আজকে মিষ্টি মিষ্টি কথা বলেছে, তখন লাঠিয়াল করে রেখেছিল, মস্তান করে রেখেছিল, গুন্ডা করে রেখেছিল। দিদিমণি এসে ওকে একটু এক্সট্রা একটা সার্টিফিকেট দিল কি তুই নেতা। হ্যাঁ, আজকে মিষ্টি মিষ্টি কথা বলছে। এটা চাকরি চুরি গিয়েছে 26,000। একটা কথা বলছিল কাকুরার চালের কথা, আপনাদের বলে রাখি, আপনারা আমার বাড়ির সন্তানরা, দিন আনে দিন খাই আমরা। মাস গেলে কৃষক যারা আছেন 7,000-এর নিচে ইনকাম আপনাদের, আমি বলে রাখছি আপনাদেরকে। 7,000 টাকার নিচে গড় মাসিক ইনকাম আপনাদের। তারপরেও ছেলে মেয়েদেরকে এখানে কলেজ নাই, বাইরে কলেজে পড়াচ্ছেন, কলকাতায় পড়াচ্ছেন, হোস্টেলে পড়াচ্ছেন, দিন রাত মেহনত করে ইনকাম করে সেগুলোকে পড়ালেন কেন? ছেলে মানুষ হবে, শিক্ষিত হবে, চাকরি করবে, চাকরি শেষ যখন করবে মাইনেটা যখন পাবে একটু শান্তিতে থাকবো, তাই তো? কেউ ভ্যান চালায়, কেউ চা বিক্রেতা, কেউ সবজি বিক্রেতা, একটাই লক্ষ্য এটাই যে আমি ছেলে মেয়েগুলোকে একটু মানুষ করি, কষ্ট করে ওর মাইনেতে আমার চলবে সংসার। কিন্তু দুঃখের বিষয়, এই তাহের সাহেবদের সরকারেরা, এই অভিষেক ব্যানার্জির সরকারেরা, এই মমতা ব্যানার্জির সরকারেরা কি করেছে? এই চাকরিগুলো বিক্রি করেছে, মেধাগুলোকে বিক্রি করেছে। তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে, এখানে চ্যালেঞ্জ করে বলছি আমি, সাহস থাকলে আমার চ্যালেঞ্জকে গ্রহণ করো। রাম বাম যারা আছে সবাইকে বলছি, সব চাকরি বিক্রি হয়নি, কিছু মেধার ভিত্তিতে হয়েছিল। আজকে অপদার্থ রাজ্য সরকারকে বারবার এসএসসি কে কোর্ট বলেছিল কারা স্বচ্ছভাবে নিয়োগ করেছে তাদের লিস্ট দাও, সেগুলো বাদে যারা অস্বচ্ছতা অবৈধ পন্থা অবলম্বন করে হয়েছে তাদেরকে বাতিল করতো, কিন্তু রাজ্য সরকার সেটাকে দেয়নি। পাড়ায় পাড়ায় বলছে সবাই তো আর 2 নম্বরই করে চাকরি করেনি। আমিও তো বলছি ভাই সবাই 2 নম্বরই করে চাকরি করেনি। কোর্ট কি ওটা কোর্টকে কে বলবে? ওটা কে বলবে? রাজ্য সরকার তো তথ্যটা দিতে পারতো এসএসসি যে কাদের কাছ থেকে মাল নিয়ে চাকরি হয়েছে আর কারা মেধার ভিত্তিতে হয়েছে। তবে আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনাদের বলে রাখি, সব কিছু ছেলে মেয়ে যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পেয়েছিল, তাদের বাতিল হয়েছে, তাদের পাশে থাকতে হবে, তাতে তারা যাতে দ্রুত চাকরি ফিরে পায় তার হয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে। তবে সাথে এটাও বলে রাখি, আমি শুনছি আর হাসছি, কিছু কিছু বড় বড় নেতারা এই চাকরি ছোটদের বিরুদ্ধে মিষ্টি মিষ্টি করে ভালোই আক্রমণ করছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই পার্থবাবুর কাছে গিয়ে, অনেকের কাছে গিয়ে, আমি নেতার নামটাকে তুলে নিলাম, অনেক নেতাদের কাছে গিয়ে দাদা আমার একটা চাকরি দেন, ব্যবস্থা করে দেন। তারাও আজকে চাকরি ছোটদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, মানে সুপারিশ করে। অনেকেই তারা অন্য পন্থায় বিশ্বাসী, তৃণমূলে বিশ্বাসী নয়, তিনি তৃণমূলের কাছ থেকে সুবিধা নিয়েছে, তারা আবার আজকে বলছে চাকরি চোরদের বিরুদ্ধে কথা বলছে। আমার বক্তব্য হচ্ছে যারা সুপারিশের মাধ্যমেও চাকরি নিয়েছে তাদেরকেও আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাই। শুধুমাত্র তৃণমূল যারা টাকা দিয়ে চাকরি করেছে তারা নয়, যারা সুপারিশ করে আপনার আমার ছেলের মেধাটাকে তারা সুপারিশের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনকে দিয়েছে, তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই। আর তারা আজকে বড় বড় কথা বলছে। আপনারা জানেন আমি 42 দিন জেলে ছিলাম, পুলিশ কাস্টডি জেল কাস্টডি মিলিয়ে। যখন জেল কাস্টডিতে ছিলাম প্রেসিডেন্সি জেলেতে আমি দীর্ঘদিন ছিলাম, সেখানে কিন্তু মনে রাখবেন পার্থবাবু কিন্তু ওই জেলে ছিল। আর আমার সাথে পার্থবাবুর কোথায় কথা হয়েছে না হয়েছে বলবো না, আমাকে দুঃখ করেছে, বলেছে এই দেখ দেখ বাবু দেখো, আমাকে তুমি বলে ওই বাবু দেখো নাম বলেছে, বলছে আমার অফিসে তো হাতে পায়ে ধরতো, দাদা একটা চাকরি দিতে হবে। আর আমি বলতো তুমি তো আমার বাইরে গিয়ে আমার বিরুদ্ধে বলবে, বলছে একটু বলতে হয়। তারা সত্যি বলছে, যে নামগুলো বলেছে তারাই দেখে আজকে মাইক ধরে না এদের বিরুদ্ধে বলছে, তাদের বলার যোগ্যতা নাই, কারণ তারাও তো অবৈধ পন্থায় চাকরি নিয়েছো ভাই। তৃণমূলকে অন্যজন টাকা দিয়ে নিয়েছে আর তুমি ভালোবেসে নিয়েছো, পায়ে হাত দিয়ে নিয়েছো। আর চাকরিটা কাদের কাছে? আমার আপনার পরিবারের ছেলেদের চাকরি গেছে। সময় স্বল্প, আপনাদের কাছে থেকে বিদায় নেবো। আর একটা ঘটনা গত পরশু দিনকে মনে হয় দেখলাম, কলকাতা হাইকোর্টে স্বনামধন্য আপনার আইনজীবী বিকাশ স্যারের সাথে কিছু অনৈতিক আচরণ হচ্ছিল, তাকে হেনস্থা করার চেষ্টা হচ্ছিল, এটাকেও ধিক্কার নিন্দা জানাই।
আমাদের লড়াইটা হচ্ছে কার বিরুদ্ধে? চাকরি যারা চুরি করেছে। বিকাশ স্যার ছিল বলে বা ওদের মতো অ্যাডভোকেটরা ছিল বলে আমরা জানতে পারলাম যে চাকরিটা চুরি গিয়েছে। কিছু তৃণমূল পন্থী তাদেরকে তার পেছনে লাগানোর চেষ্টা করছে। আমরা যারা ন্যায় প্রতিষ্ঠার লড়াই আছে তাদের সাথে আমরা থাকবো। কোন দল কোন মত আমার দেখার দরকার নেই। হবে তো নাকি ভাই? সকলে ভালো থাকবেন। তবে একটা কথা বলি, সিএ এর ভয় পান নাকি? সিএ এর ভয় পান নাকি? ভয় পান নাকি? ভয় পাওয়ার কোনো দরকার নাই। তবে এই একটা কথা বলছিল আপনাদের বলে রাখি, ভয় পাবেন না। পুলিশ নাকি আপনাদের ধমকায় চমকায়। পুলিশ আমাদের বন্ধু। কে পুলিশ? পুলিশ আমাদের বন্ধু। যদি কোনো পুলিশ আইন বহির্ভূত কাজ করে তাকে কলকাতা হাইকোর্টে টেনে নিয়ে গিয়ে 5 টাকার পেনের কি খোঁচা দিতে হয় আমরা বুঝে নেব। কিন্তু পুলিশ আইন হাতে আপনারা তুলবেন না। বর্ডারে